Lower limbs has got two types of venous systems. One is superficial, another one is deep. And these two venous systems is connected by perforator vessels. And also we read the diseases of the superficial veins, that is varicose vein and others. Now the diseases of the deep vein is deep vein thrombosis. It is called phlebothrombosis and it is an acute thrombosis of the deep veins, and it is very common in Western world, but exact cause why it is common there it is not known. But আমরা assume করি যে prolonged standing মানে যে সমস্ত those who have got the profession for where they have to work on standing position for long time, তারপরে major surgery, pressure of the cup muscles, sluggish blood flow, prolonged bed rest are the various factors which precipitated deep vein thrombosis. আমরা কিন্তু frequently পেশেন্টদেরকে অ্যাডভাইস করে যে বেড রেস্টে চলে যান, but prolonged bed rest is also not good. They may create deep vein thrombosis. Commonly it affects the venous sinuses in the soleal muscles. তো এই সোলিয়াস মাসেলের ভিতরে এটা সাধারণত থ্রম্বোসিস হয়, and it is a common starting place and it can also involve pelvic veins. Various factors responsible for deep vein thrombosis. অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যেগুলো আমরা later on discuss করব, but not only in the cup muscles, they also may affect some pelvic veins. তাহলে আমরা ডিপ ভেনটা পেতে পারি আদার ইন লোয়ার লিম্ব, মেইনলি ইন দি কাপ মাসেল, আর হচ্ছে পেলভিসে পেতে পারি। এখানে একটা জিনিস আমরা মেনশন করতে চাচ্ছি যে থ্রম্বোসিস অ্যান্ড ভিরকোস ট্রায়াড, সেটা কি হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি, স্ট্যাসিস অ্যান্ড ইনক্রিজ কোয়াগুলোবিলিটি। তাহলে ব্লাডে যদি কোয়াগুলেশন হওয়ার টেন্ডেন্সিটা ইনক্রিজ করে, যদি তোমার স্ট্যাসিস হয়, মানে স্ট্যাসিস বলতে ব্লাডটাকে স্লো মানে ফ্লো হয়, যদি সেটা স্ট্যাসিস বলি আমরা, আর হচ্ছে কি এন্ডোথেলিয়াল ইনজুরি, এই যে ট্রায়েডটাকে এটাকে আমরা একটা ভিরকোস ট্রায়েড বলি। ভিরকোস ট্রায়েড কিন্তু আরও অন্য জায়গায় আছে। তো এখানে আমরা বলছি এই তিনটা জিনিসকে, থ্রম্বোসিস, ভিরকোস ট্রায়েড, দ্যাট ইজ এন্ডোথেলিয়াল ইনজুরি, স্ট্যাসিস অ্যান্ড ইনক্রিজ কোয়াগুলেবিলিটি। নাও হোয়াট আর দ্য কজেজ অফ ডিপ ভেন থ্রম্বোসিস? ফার্স্ট থিং হচ্ছে ট্রমেটিক ইনজুরি টু দি ভেসেল ওয়াল। সাধারণত আমরা দেখি যে সমস্ত পেশেন্টগুলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য আসে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রেই ডিপ ভেন থ্রম্বোসিসটা বেশি হয়। তাহলে এখানে আমরা ভেবে নিতে পারি যে ট্রমা টু দি ভেসেল ইজ অ্যান ইম্পর্টেন্ট কজ। তারপরে হরমোন ইনক্রিজ কোয়াগুলেবিলিটি, কোনো ক্ষেত্রে কিছু হরমোন ইনডিউসড কোয়াগুলেবিলিটিটা বেড়ে যেয়ে থাকে ব্লাডে, এই সমস্ত পার্সনদের ক্ষেত্রে আমরা এমন কিছু পেতে পারি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস, অপারেশনস, ইভেন কোলিসিস্টেক্টমি, যে সিম্পল একটা আপার অ্যাবডোমিনাল অপারেশন, সেখান থেকে কিন্তু ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে। আর একটা আসছে কি ম্যালিগনেন্সি হুইচ কজেস দি স্লাগিশ ব্লাড ফ্লো। তাহলে দিজ আর দি কজেস। আমরা প্রবাবল কজ সেটা হলো traumatic injury to the vessel, road traffic accident, hormone induced increased coagulability, operations for long time, and malignancy, that is which causes sluggish blood flow. আরও কারণ আছে, সেটা হলো কি ব্লাড ডিজঅর্ডার্স, দ্যাট ইজ পলিসাইথেমিয়া ভেরা। কিছু ব্লাডের ভিতরে যে কিছু কনজেনিটাল ডিজঅর্ডার হতে পারে, যেমন পলিসাইথেমিয়া ভেরা। এটা অর্থোপেডিক সার্জারি, অর্থাৎ কেন এটা অর্থোপেডিক সার্জারি কথা বলছে, এরা যে লোয়ার লিম্সে যে সার্জারিগুলো করে, সামটাইমস দে হ্যাভ টু অপারেট ফর লং টাইমস। ফিমার, টিবিয়া, ফিবুলা ফ্র্যাকচারগুলো রিপেয়ার করতে অনেক সময় লাগে। এই অর্থোপেডিক সার্জারিতে কমন একটা কমপ্লিকেশন হচ্ছে ডিপ ভেন থ্রম্বোসিস, ওবেসিটি অ্যান্ড ওল্ড এজ। তাহলে ওবেসিটি অ্যান্ড হচ্ছে ওল্ড এজ, সিরিয়াস ইলনেস, দ্যাট ইজ কোনো কারণে যদি পেশেন্টের আগে একবার স্ট্রোক হয়ে থাকে, তাহলে যেটা ব্রেনকে অ্যাফেক্ট করেছে, বাট এটা কনসিকোয়েন্স হিসাবে পরবর্তীতে ডিপ ভেন থ্রম্বোসিস আসতে পারে। অ্যাকিউট এমআই হলেও হতে পারে। আর হচ্ছে কি প্রলং ইমোবিলাইজেশন, যদি কোনো কারণে কোনো পেশেন্টটাকে প্রলং ইমোবিলাইজেশন করতে হয়,
সেক্ষেত্রে অ্যান্ড হচ্ছে স্প্লিনেক্টমি। তো এখানে দুটো অপারেশনের কথা আমি মেনশন করেছি, কোলিসিস্টেক্টমি অ্যান্ড স্প্লিনেক্টমি, বাট হোয়াই দে হেল্পস ইন দি ফর্মেশন অফ ডিপ ভেন থ্রম্বোসিস ইট ইজ নট ক্লিয়ার। ঠিক আছে, তো এই জন্যে আমরা কোলিসিস্টেমি পেশেন্টের পোস্ট অপারেটিভ পিরিয়ডগুলোতে আমরা একটু অ্যালার্ট থাকি, তার পায়ের দিকে কোনো প্রবলেমের কথা সে বলে কিনা। অ্যাট দি সেম টাইম স্প্লিনেক্টমি করার পরেও আমরা সেম ধরনের একটা কনসাসনেস থাকে যে এখানে কোনো রকম প্রবলেম আসছে কিনা। তাহলে আমরা কারণগুলো জানলাম। হঠাৎ দ্য কজেস ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডিপ ভেন থ্রম্বোসিস। ডিপ ভেন থ্রম্বোসিস যদি কারোর হয়ে থাকে তাহলে কি কি কমপ্লেন নিয়ে বা কি কি প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসবে। আমরা কিন্তু অপারেশন করি ফ্রিকোয়েন্টলি, বাট উই হ্যাভ টু ফেস ট্রিমেন্ডাস অ্যাংজাইটি অ্যান্ড ওরিডনেস রিগার্ডিং দি পেশেন্টস ওয়েলবিং। আমি একটা পেশেন্টকে অপারেশন করে ধুয়ে চলে গেলাম, সে বেডে পড়ে থাকলো, সেখান থেকে কিন্তু ইট ইজ ভেরি কমন সোর্স ফর ডেভেলপমেন্ট অফ ডিপ ভেন থ্রম্বোসিস। তার কারণ হলো একটা অ্যানেস্থেটাইজড পেশেন্ট, আইদার জেনারেল অর স্পাইনাল, সে তো বেডে ফ্ল্যাট পজিশনে পড়ে আছে, তার মাসেলগুলো মুভমেন্ট হচ্ছে না, সো সার্কুলেশনগুলো একটু স্ট্যাসিস সেখানে হবেই। তো এই কারণগুলোতেই কিন্তু ডেভেলপ করতে পারে। বিদেশে পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেশেন্ট যেখানে রাখে অল বেডস আর নিউমেটিক, তারা বেডগুলো টাইম টু টাইম একটু মুভ করে, ভাইব্রেট করে, বাট আমাদের দেশে তো সেই সুযোগ নাই। নাও হোয়াট শুড বি দি ক্লিনিক্যাল ফিচার্স? The maximum incidence occurs on the second day and 5 to 6 days of post-operative period. তাহলে post-operative পিরিয়ডে হয় সেকেন্ড ডেতে ডেভেলপ করবে অথবা 5th and 6th ডেতে এটা ডেভেলপ করতে পারে। ফার্স্ট কমপ্লেন্ট ইজ ইউজুয়ালি এডেমা, ইরাইথেমিয়া, ডাইলেটেশন অফ ভেন্স অফ দি লেগ। এই তিনটা জিনিস হচ্ছে পেশেন্টের প্রথমে দেখা গেল যে পায়ে একটা এডেমা ডেভেলপ করেছে, কোনো কারণ নাই, একটা অপারেশন করা পেশেন্ট বেডে আছে, হঠাৎ দেখা গেল তার পায়ে এডেমা হয়েছে, ইরাইথেমিয়া হয়েছে, মানে রেডনেস হয়ে গেছে পাটা, অ্যান্ড ডাইলেটেড ভেন্স দেখা যাচ্ছে। তারপরে আবার কি বলতে পারে পেশেন্ট? ডাল একিং অর নেগিং পেইন ইন দি কাপ মাসেলস ইজ প্রেজেন্ট। পেশেন্ট কমপ্লেন করবে যে আমার কাপ মাসেলের ভিতরে মানে পেইন হচ্ছে, ড্রাগিং পেইন হচ্ছে অথবা নেগিং পেইন হচ্ছে। অপারেশন কিন্তু আমরা তার লোয়ার লিম্বসে করি নাই, বাট পেশেন্টের এই কমপ্লেনগুলো আসছে। সুপারফিশিয়াল ব্লেবস ইন দি স্কিন, স্কিনের উপরে কিন্তু ব্লিস্টার দেখা যেতে পারে। আর হচ্ছে কি লো গ্রেড ফিভার উইথ ইনক্রিজ পালস রেট ইজ ক্যারেক্টারিস্টিক। এই ধরনের পেশেন্টের যদি লো গ্রেড ফিভার থাকে তাহলে আমরা কিন্তু সাথে যদি ট্যাকিকার্ডিয়া থাকে, ইনক্রিজ পালস রেট থাকে, আমাদের সাসপিশিয়ান যেতেই হবে ওই দিকে। তাহলে একটা পোস্ট অপারেটিভ পিরিয়ডে তোমরা যখন ওয়ার্ডে যাও, ফলো আপে দেখো যে আমাদের এতগুলো জিনিসকে, এগুলো কিন্তু তোমার চোখ দিয়ে দেখতে হবে সবসময়, কিন্তু সব কিছু কমপ্লিকেশানগুলো মানে পরীক্ষা দিয়ে ধরা পড়বে না। তোমার ক্লিনিক্যাল আই তোমাকে অনেক কিছুই বলে দেবে। হয়তো আমি কালকে একটা অপারেশন করেছি, পরশু দিন একটা অপারেশন করেছি, আজকে রাউন্ডে গেলে আমাকে এগুলো তার কাছে জিজ্ঞাসা করতে হবে যে হাউ আর ইউ অর হোয়াট ইজ ইউর ওয়েলবিং। যদি সেখানে সে এই ধরনের কোনো কথা বলে ফেলে তাহলে কিন্তু আমাকে আগে মাথার ভিতর থেকে বের করতে হবে যে এই প্রবলেমগুলো তো আমার এই অপারেশন রিলেটেড না, তাহলে হোয়াই হি অর শি ইজ কমপ্লেনিং সাচ টাইপ অফ থিংস। তখনই আমাদের চিন্তায় যেতে হবে যে whether there is developing deep vein thrombosis or not. Phlegmasia alba dolens refer to white legs. কিছু সময় আমরাকে হোয়াইট লেগ বলে থাকি, সেটা কেন? It occurs when the thrombus extends from the cup region to ilofemoral vein. তো যদি কাপ মাসেল থেকে একটা থ্রোম্বাস ফর্ম হয়ে যদি আইলোফেমোরাল জাংশন পর্যন্ত চলে যেতে পারে তাহলে কি হচ্ছে, লোয়ার লিম্বের সার্কুলেশন কিন্তু অফ হয়ে যাচ্ছে এবং সেখানে একটা হোয়াইট মানে একটা অ্যাপিয়ারেন্স লেগে আসবে। তো দ্যাট ইজ হোয়াই এটা আমাদের মানে একটা সিমটম সাইনের মধ্যে পড়ে। এরপরে আসছে কি স্পেসিফিক সাইন কি? ইন কেস অফ অ্যাকিউট ডিপ ভেন থ্রম্বোসিস হোয়াট শুড বি দি সাইন্স? এখানে হোম্যান্স টেস্ট একটা কথা বলা হয়েছে, মোসেস টেস্ট। হোম্যান্স টেস্টে বলছে কি ফোর্সিবল ডক্সিফ্লেকশন অফ দি ফুট রিজাল্টস ইন সিভিয়ার পেইন ইন দি কাপ রিজন। তাহলে জিনিসটা কি হলো?
forcible dorsiflexion of the foot creates severe pain in the cup region. Patient lying position আছে, তার পাটা এরকম আছে, আমি ফোর্সিবলি এটাকে উল্টালাম, ফোর্সিবল ডরসিফ্লেকশন যদি করা হয় তার কাপ মাসেলে ট্রিমেন্ডাস পেইন হবে। এটাকে বলা হচ্ছে হোম্যান্স টেস্ট। আরেকটা কি মোসেস টেস্ট কি হলো, আইডিয়ালি শুড নট বি ডান ফর দি ফিয়ার অফ এম্বোলিজম। এটা ইউজুয়ালি করা হয় না, তবু তোমাকে জেনে রাখতে হবে টেন্ডারনেস ওভার কাপ মাসেলস অন স্কুইজিং দি মাসেল ফ্রম দি সাইড টু সাইড। যদি সাইড টু সাইড কাপ মাসেলটাকে তুমি স্কুইজ করো তাহলে তোমার পেইনটা বাড়বে। তো এটা আমরা ইউজুয়ালি অ্যাভয়েড করতে চাই যাতে এম্বোলিজম না হয়, মানে যে থ্রোম্বাস যেটা ফর্ম হয়ে আসে ওইটা যদি ডিসলসমেন্ট হয়ে আরেক জায়গায় চলে যায় কিনা এই ভয়ে আমরা ওটা শান্ত করতে চাই না। তাহলে আমরা এই দুটা টেস্ট করে আমরা শিওর, এই দুটাকে সাইনও বলা হয়, টেস্ট করেও আমরা এটাকে শিওর হতে পারি যে পেশেন্ট হ্যাজ গট ডিপ ভেন থ্রোম্বোসিস। তাহলে হোম্যান্স টেস্ট অ্যান্ড মোসেস টেস্ট। নাও ফিজিক্যাল এক্সামিনেশন আমাদের কমপ্লিট হলো, we have to take some help of the investigations, Doppler study, contrast venography, এই দুটাই হচ্ছে আমাদের মেন ইনভেস্টিগেশন। ডপলার স্টাডিটা যারা আল্ট্রাসোনোগ্রাফির মতোই একটা মেশিন থাকে, সেখানে গেলে যারা এই যে সমস্ত পার্সনসরা এটা করে তারা এগুলোকে তোমার সাউন্ড ওয়েভ পাঠিয়ে একটা ইনফারেন্স নেয়। এটা অনেক সময় বেড সাইডেও আমরা করতে পারি যদি ইফ দি মেশিন ইজ অ্যাভেলেবল। সেটা কি, ইট ইজ আইডিয়াল ফর ফিমোরাল ভেন থ্রোম্বোসিস অর হোয়েন thrombus extends into popliteal vein which completely disappears at the end of the inspiration. No sound is heard if there is femoral thrombosis. তাহলে এখানে হচ্ছে কি যে তুমি লিম্ব ভেসেলটাকে তুমি ট্রেস করছো ব্লাডের ফ্লোটা, সেই ফ্লোটাতে কি হচ্ছে যদি থ্রোম্বাস এক্সটেন্ডস ইনটু দি পপলিটিয়াল ভেন পর্যন্ত হয়ে থাকে তাহলে কি হচ্ছে the sound completely disappears at the end of the inspiration. আমরা ইন্সপিরেশনের ওখানে তারপর ওই সময় যদি আমরা মেশিনটা প্রপটা ধরি তাহলে দেখা যাবে যে ভেনাস ফ্লো বা ব্লাড ফ্লোর কোনো সাউন্ড আমরা পাচ্ছি না। আরেকটা আছে কি কন্ট্রাস্ট ভেনোগ্রাফি। ইট ইজ ডান বাই ইনজেকশন অফ রেডিও ওপেক ডাই ইনটু দি ডর্সাল ভেনাস আর্টস উইথ অ্যান ইনফ্লেটেবল কাপ বোথ অ্যাবভ the ankle and above the knee. তাহলে above the ankle and above the knee একটা কাফ বেঁধে নেওয়া হয়েছে, যেটাকে ইনফ্লেট করলে প্রেশার বাড়ে এবং সেখানে ব্লাড ফ্লোটা বন্ধ করে দেয়। এরকম সিচুয়েশানে আমরা একটা রেডিও ওপেক ডাই ইনজেক্ট করে দেই। Clot appears as a filling defect. However, venography is not routinely done because it is expensive and invasive. তাহলে এটা করলে আমরাও টেস্টটা বুঝতে পারি যে আমরা আগে দুটো জায়গায় ব্যারিয়ার দিয়েছি ব্লাড ফ্লো, তারপরে আমরা ডাই ইনজেক্ট করেছি, ইনজেক্ট করার পরে তাকে আমরা এক্সরে ছবি নিয়েছি, নিলে দেখা যাবে যে জায়গাটায় ব্লক আছে তার উপরে যেহেতু আর ব্লাড যাচ্ছে না, ডাই যাচ্ছে না, তাহলে সেই জায়গাটা একদম ভ্যাকান্ট দেখা যাবে। ঠিক আছে। নাও হোয়াট শুড বি দি ট্রিটমেন্ট ফর ডিপ ভেন থ্রোম্বোসিস? বেড রেস্ট অ্যান্ড এলিভেশন অফ দি লিম্ব, ইট ইজ দি ফার্স্ট ট্রিটমেন্ট প্রোটোকল, বেড রেস্ট অ্যান্ড এলিভেশন অফ দি লিম্ব। তো লিম্বটা যদি এলিভেশন করতে হয়, কতটুকু এলিভেশন করতে হয়? 45 ডিগ্রি অর অ্যাবভ দি হার্ট লেভেল। হুইচ ওয়ান মনে রাখা সহজ হয়? 45 ডিগ্রি এলিভেশন করতে হবে উঁচু অথবা অ্যাবভ দি হার্ট লেভেল। তো এই একটা সেকেন্ড থিং হচ্ছে ইনজেক্ট হেপারিন 10,000 unit IV bolus with continuous infusion of 30,000 to 45,000 units per day thrombolytic drug. এটাকে যেখানে থ্রোম্বাস ফর্ম হয়েছে এটাকে ওটাকে ডিজলভ করে দেয় হেপারিন। তাহলে হেপারিনটা আমরা কি ডোজে দেব? 10,000 ইউনিটের একটা বোলাস ডোজ দেব, এরপরের থেকে IV ইনফিউশনে দেব 30,000 to 45,000 unit per day. During the heparin therapy, activated partial thromboplastin times APTT should be maintained at twice the normal value. Heparin is given for a period of 7 to 10 days. তাহলে যখন আমরা হেপারিনটা 7 to 10 days ধরে মানে ইনফিউশনে কন্টিনিউ করতে থাকব, তখন আমাদেরকে একটা জিনিস মনিটর করতে হবে, সেটা হলো APTT,
এটা পুরো নাম হলো অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। এটার জন্য মানে নর্মালের থেকে 2 গুণ বেশি থাকে, এই লেভেলে আমাদেরকে এটাকে মেনটেন করতে হবে। নেক্সট আরেকটা জিনিসটা আমরা ইউজ করতে পারি অরফেরিন। ইট ইজ অলসো অ্যান, হেপারিনটা কিন্তু নট উরাল, হেপারিনটা হচ্ছে ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয়, আর ওরাল ফর্মে যেটা দেয় সেটা হলো অরফেরিন। An oral anticoagulant is started 2 to 3 days before the heparin is withdrawn because of the slow onset time of warfarin. Treatment with warfarin should be continued for 6 to 12 months. তাহলে অ্যাকিউট স্টেজ যখন পাচ্ছ তুমি, তখন তুমি হেপারিন দিয়ে ট্রিটমেন্ট করলে, এবং এবার মেনটেনেন্স করার জন্য তোমাকে হেপারিনটাকে স্টপ করতে হবে, তা করার পরে তোমাকে ওয়ারফেরিন স্টার্ট করতে হবে। কিন্তু একটা কথা আছে যে ওয়ারফেরিনটা স্লো স্টার্ট করে, ওয়ার্ক একটা লেজি টাইপের, ও একটু কাজ শুরু করে দেরিতে। দ্যাট ইজ ওয়াই হেপারিন স্টপ করার 2 দিন আগেই তুমি ওয়ারফেরিন দেওয়া শুরু করো, যাতে করে ও যে টাইম থেকে হেপারিন স্টপ হয়ে গেল ওই টাইম থেকে দেখা গেল যে ওয়ারফেরিনও কাজ শুরু করেছে। এবং এই ওয়ারফেরিন শুড কন্টিনিউ 6 to 12 months। তাহলে 6 থেকে 12 মাস পর্যন্ত তাকে পেশেন্টকে তুমি খাইতে দিবা। The dose of warfarin should be 10 mg twice a day। তাহলে 10 মিলিগ্রাম করে দিনে 2 বার করে তাকে তুমি অ্যাডভাইস করবা। ট্রিটমেন্ট ইজ মনিটর্ড উইথ প্রথমিন টাইম অ্যান্ড INR, ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও। তাহলে আমাদের বেসিক জিনিস দাঁড়ালো কি, পেশেন্টকে মানে রেস্ট দিতে হবে, ফুড এন্ডটা এলিভেট করতে হবে, তারপরে আমাদের হেপারিন স্টার্ট করতে হবে, এরপরে হেপারিনটা 5 থেকে 7 দিন চলার পরে আমাদের ওয়ারফেরিন দিতে হবে। ওয়ারফেরিনটা শুড কন্টিনিউ ফর 6 to 12 months। আরেকটা ড্রাগ আছে যেটা উই ক্যান ইউজ, সেটা হলো লো মলিকুলার ওয়েট হেপারিন, ইজ গিভেন ওয়ান্স অর টুয়াইস এ ডে ইন দি ফর্ম অফ ইনজেকশন। নো ব্লাড মনিটরিং ইজ রিকোয়ার্ড। তাহলে এটা এ বিট ইজি, এখানে ব্লাডটাকে মনিটর করার দরকার হয় না লো মলিকুলার ওয়েট হেপারিন দিলে, অ্যান্ড ইট ইজ গিভেন ইন দি ফর্ম অফ ইনজেকশনস। আরেকটা জিনিস আছে কি, ইনফিরিয়র ভেনা ক্যাভাল ফিল্টার। ভেনা ক্যাভাল ভিতরে বা ফিল্টার পাবো কই, সেটা হচ্ছে কি, দে ক্যান বি ইনসার্টেড পারকিউটিনিয়াসলি ভায়া ফিমোরাল ভেইন। তাহলে পারকিউটিনিয়াসলি ফিমোরাল ভেইন দিয়ে একটা ফিল্টার ইনসার্ট করতে হবে। হোয়ার লাইটিক থেরাপি ইজ কন্ট্রাইন্ডিকেটেড, যেখানে তোমার থ্রোম্বাস লাইটিক ফ্যাক্টরগুলো কন্ট্রাইন্ডিকেটেড, যেমন তোর হেপারিন অথবা অরফেরিন, সেই সমস্ত জায়গাগুলোতে যে একটা ফিল্টার আমরা পারকিউটিনাস ইনসার্ট করে দিই ভেনের ভিতরে দিয়ে, যে ফিল্টার মানে ছাঁকনি, যেখানে ক্লটগুলো আছে সেগুলো ছাঁকনি দিয়ে বের করে নিয়ে আসা হয়। ঠিক আছে, এখানে একটা কথা বলছে কি, ইনফিরিয়র ভেনা ক্যাভাল ফিল্টার্স আর মোর কমনলি ইন্ডিকেটেড ইন পেশেন্টস উইথ রিকারেন্ট ডিভিটি উইথ সিমটোমেটিক পালমোনারি এম্বোলিজম। তো এটা যদি তোমার ইনফিরিয়র ভেনা ক্যাভাল ফিল্টারটা খুব বেশি কাজ দেয় যদি রিকারেন্ট ডিভিটি হয় কারোর, আর যদি কারোর পালমোনারি এম্বোলিজম থাকে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে। তাহলে এতগুলো ট্রিটমেন্ট অপশান আমাদের আছে। আরও ট্রিটমেন্ট আছে, দ্যাট ইজ সার্জারি। সার্জারিতে আমরা কি করতে পারি, মানে কিছু জিনিস তো আমাদের হাতে থাকতে হবে, সব তো ভাস্কুলার পার্টির কাছে ছাড়লে তো হবে না। তো আমরা কি করতে পারি, ইজ নট ডান রেগুলারলি। আমরা রেগুলারলি কিছুই করতে পারি না, ঠিক আছে, it is not done regularly. However, in chronic cases, venous bypass has been attempted with moderate success. তাহলে আমাদের দৌড় এখানে খুব একটা বেশি নাই। তো যদি ক্রনিক কেস হয়ে থাকে তাহলে আমরা ভেন বাইপাস সার্জারি করে দিতে পারি।